যে আশার বাণীগুলো দেন আসলে এগুলো সর্বনাশা। আমাদের একটাই প্ল্যান, প্ল্যান এ। আজকালকার মানুষ চাঁদে চলে যাচ্ছে, সেখানে মিরর ইমেজ মানে একটা তুচ্ছ জিনিস। মুখ্যমন্ত্রীর কথা, মুখের কথাই যদি সব হতো তাহলে এত আমাদের কোর্ট কাছারি দৌড়াতে হতো না। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার সঙ্গে রয়েছে আমি রাজেশ। আর পাড়ায় পাড়ায় জনতার রায় জানতে আজ তাক বাংলার ক্যামেরা পৌঁছে যাচ্ছে শহরের আনাচে কানাচে। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সল্টলেকে এসএসসি দপ্তরের সামনে, কারণ খবরের শিরোনামে এই মুহূর্তে চাকরিহারা 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এবং আজকে যাদের রায় নেবো, আজকে যে জনতার রায় নেবো, তাদের মধ্যে অধিকাংশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তারা কি ভাবছেন, তারা কি রায় দিচ্ছেন, তাদের মতামত নেবো আজ তাক বাংলার ক্যামেরা। আজকে সকলের সঙ্গে কথা বলবো। সম্প্রতি মুখ্যমন্ত্রী মিটিং করেছেন নেতিজিন্ডোরে চাকরিহারা শিক্ষক শিক্ষকদের সঙ্গে। যোগ্য অযোগ্য সকলের কথা বিবেচনা করার কথা তিনি বলেছেন। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন? না, একদম রাখছি। আপনি রাখছেন? একদমই না, একদমই না। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন? একদমই না, আপনারা? প্রশ্নই ওঠে না। আপনারা সকলে যোগ্য শিক্ষক শিক্ষিকা কি? একদম। শিক্ষাকর্মী আছেন, তাহলে আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন? আমরা এখনো ভরসা রাখতে পারছি না। ওনার যা কথাবার্তা, ABCD প্ল্যান। আপনার প্রত্যেকে যোগ্য শিক্ষক? ভরসা আছে আমাদের, একটা মাত্র 100% ওনার প্রতি ভরসা আছে যদি লিস্টটা দিয়ে দেয়। কিন্তু আপনাদের ভরসা নেই কেন? আমাদের ভরসা নেই কারণ আমরা বছরের পর বছর ধরে ওনার মিথ্যাশ্রী দেখে দেখে আমরা স্তব্ধ হয়ে গেছি। এখন আমরা আমাদের স্যাগ্রিগেশন আজকে থেকে না, অনেকগুলো বছর ধরে চাইছি। আর গত বছর যখন এপ্রিল মাসেই আমাদের হাইকোর্টে পুরো প্যানেল ক্যান্সেল হয়েছিল, তখন আমরা অনশন করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে স্যাগ্রিগেশন হোক, যোগ্য অযোগ্য। অযোগ্য যদি আমরা হতাম তাহলে স্যাগ্রিগেশন চাইতাম না। আজকে আমরা যোগ্য বলে আমরা অনশন করেছি এবং স্যাগ্রিগেশন চেয়েছি, কিন্তু উনি তারপরেও সেই স্যাগ্রিগেশন করছেন না। যেখানে ওনাদের কাছে মিরর ইমেজ রয়েছে, সেই 23 লাখের মিরর ইমেজ ওনারা প্রকাশ করছেন না। ওনারা সামান্য কিছু প্রকাশ করেছিলেন, যেমন আমারটা আমার কাছে আছে, কিন্তু যদি পুরো 23 লাখের প্রকাশ না হয় তাহলে কারা যোগ্য, কাদের শূন্য OMR সেটা সবাই কি করে জানবে? তাহলে কি করে আমাদের চাকরি আমরা সসম্মানে ফিরে পাবো? আপনাকে একবার জিজ্ঞাসা করবো, মুখ্যমন্ত্রী বলেছেন তার আপনাদের জন্য তার কাছে প্ল্যান ABCD সব রেডি রয়েছে, তারপরে ভরসা নেই? আচ্ছা, প্রথমত উনি ভরসাযোগ্য নন। উনি যে আশার বাণীগুলো দেন আসলে এগুলো সর্বনাশা। যেমন ধরুন গত বছর যখন হাইকোর্টের রায় হলো, প্যানেল বাতিল হলো, উনি গাল ভরা সাংবাদিক সম্মেলন করে বলেন আমি কারোর চাকরি যেতে দেব না। সেটা ছিল সর্বনাশের প্রথম পর্যায়ে। কারণ কি, উনি যদি হাইকোর্টের রায়টা মেনে নিতেন, অযোগ্যদের মেনে নিতেন, উনি যদি CBI রিপোর্ট মেনে নিতেন, তাদের বাদ দিয়ে দিতেন, তাহলে আজকে এই সর্বনাশটা দেখতে হতো না। সুপ্রিম কোর্টে কে গেছিল? উনি গেছিলেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উনি গেছিলেন এবং উনি গিয়ে এই সর্বনাশটা করলেন। এবং আজকের দিনে আমাদের নিয়োগকর্তা হচ্ছেন SSC। আমাদের OMR শিট কার কাছে আছে? SSCর কাছে। OMR শিটটা প্রকাশ করুক, যোগ্যদের লিস্টটা প্রকাশ করুক, দুধ কা দুধ পানি কা পানি, এমনিই হয়ে যাবে। কারোর উপর ভরসা করতে হবে। প্ল্যান A, প্ল্যান B, C, D, E রয়েছে, কোন প্ল্যানে রাজি আপনারা? ওনার কাছে জেডের পরেও হয়তো কিছু একটা আছে। এই 5টা প্ল্যানে আপনারা রাজি নন? আগে এই 5টা প্ল্যান প্রস্তুত রয়েছে, 5টা প্ল্যান, সেটা কি প্ল্যান তো বুঝতে পারি। প্ল্যানে আমরা চাই না আমাদের চাকরি আমরা ফেরত চাই। সে প্ল্যান 5টা যে প্ল্যান কি সেটা আমরা বুঝতে পারি। আমাদের একটাই প্ল্যান, প্ল্যান A। কোনো BCD কিচ্ছু নেই। আমাদের স্যাগ্রিগেশন হবে এবং আমাদের মিরর ইমেজ ওনাদের কাছে যেটা রয়েছে, যে কারণে আমাদের প্ল্যান একটাই, যোগ্যদের লিস্টটা জমা দেওয়া হোক আদালতে। ভরসা করার পর উনি বলছে ভরসা মানবিকতার খাতিরে, উনি বলছে আমি ল পয়েন্ট থেকে বলছি। যদি ল পয়েন্ট থেকেই বলে, উনার বক্তব্যের পরই ওয়েস্ট বেঙ্গল WBBSE কোর্টে কি জমা দিল, সেখানে লেখা আছে পরিষ্কার, to be tainted to temporarily continue in various school without claiming any equity in their favor until the end of the academic year or until the process for fresh appointment is concluded whether is earlier। তার মানেটা কি? তার মানেটা কি? উনি মানবিকতার খাতিরে বলছে, কিন্তু উনি কোর্টে গিয়ে তো আলাদা কথা বলছে। উনি তো এফিডেভিট করে তো পর্ষদ তো জমা দিয়েছে। তার মানেটা কি? উনি ভরসা দেখাচ্ছেন, মুখে এক কথা আর কাজে আর এক। তার মানেটা কি? টেম্পোরারি আমাদের নিচ্ছে কতদিন জন্য? যতদিন না পরীক্ষাটা হচ্ছে, অথবা এই একাডেমিক ইয়ার বলতে কি ডিসেম্বর পর্যন্ত। একটা শিক্ষাবর্ষ স্টার্ট হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, শুধু এই একাডেমিক ইয়ারের জন্যই নিচ্ছে। তারপর আমাদের লাথি মেরে ফেলে দেবে। ততদিন জানি আন্দোলন সীমিত হয়ে যাবে, আমরা ছন্নছাড়া হয়ে যাবো, ব্যাস। মানে মুখে এক কথা কাজে এক কথা। এই তো তার নমুনা, আপনারা দেখে নিতে পারবেন, যেটা পর্ষদ যেটা জমা দিয়েছে হলফনামা করে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তিনি যতদিন বেঁচে আছেন আপনাদের চাকরি যেতে দেবেন না। ওনার কথাই কি সব? তাহলে তো দেশে আইন কানুন, প্রশাসনিক প্রধান রাজ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট উঠে যেত। তাহলে
একটা মুখ্যমন্ত্রীর কথা, মুখের কথাই যদি সব হতো তাহলে তো আমাদের কোর্ট কাছারি দৌড়াতে হতো না। তিনি মুখে অনেক বড় বড় কথা বলেন। 21শে জুলাইতে দাঁড়িয়ে বলেছিলেন বড় বড় কথা, কারোর চাকরি যাবে না, কারোর চাকরি যাবে না, মানে যেসব অযোগ্যগুলোকে টাকার বিনিময়ে ঢুকেছে তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। পড়াশোনা সব মূল্যহীন হয়ে গেছে আমাদের কাছে। সেই অযোগ্যগুলোকে বাঁচানোর জন্য তিনি আজও এক নাগারে চেষ্টা করে যাচ্ছেন। উনি তো অনেক বড় বড় কথা বলেছেন, করেছেন কি? ভরসা কোন মুখে রাখবো বলুন? অযোগ্যদের কথাও বিবেচনা করার কথা হবে বলে জানিয়েছেন। আপনারা কি একমত অযোগ্যদেরও ফেরত পাওয়া উচিত? না, আমরা চাই না, আমরা শুধু চাই আমরা যারা যোগ্য তাদের বিচারক, তারা যত পুনর্বহাল থাকতে পারে। অযোগ্যদের যেন কোনো কথা এখানে না হয়। অযোগ্যদের চাকরি ফেরত আসুক চান আপনারা? আমরা কোনো ভলেন্টারি সার্ভিস বা কন্ট্রাকচুয়াল সার্ভিস চাই না। আমরা সসম্মানে স্কুলে গিয়ে কাজ করতে চাই, আমাদের যাতে সসম্মানে আমরা চাকরি ফেরত চাই, এটাই আমাদের মেন দাবি। অযোগ্যদের চাকরি ফেরত আসুক চান? অযোগ্যদের সেটা তারা বুঝবে, কিন্তু আমরা ওদের সাথে আজকের ওই অযোগ্য আর যোগ্য আলাদা করতে পারিনি বলেই আমরা যারা যোগ্য আমাদের চাকরিটাও চলে গেল। শুধুমাত্র অযোগ্যদের তালিকা জমা দিয়েই বললে হবে না যে আমরা অযোগ্যদের জমা দিয়েছি, বাকিদেরকেও তো সার্টিফাইড করতে হবে এরা যোগ্য, সেটা কিন্তু করছে না, সেটার তালিকা জমা করতে হবে। আপনারা চান আগে যোগ্যদের বিষয়টা বিবেচনা করা হবে, পরে তিনি দেখতে চান যে কেন তাদের অযোগ্য বলা হচ্ছে? আমাদের একটাই দাবি থাকবে যে আপনি যোগ্যদের লিস্টটা দিয়ে দিন। আপনি অযোগ্য নিয়ে আপনি কি ভাববেন, কি করবেন, তাদেরকে কোথায় বসাবেন, কোন পদে বসাবেন, সেটা আমাদের জানার দরকার নেই। আমরা যোগ্যদের একটাই পদ, আমরা নিজেরা মরতে বসেছি, আর দুদিন পরে আমরা খাবো কি? সেখানে আমরা অযোগ্যর কথা ভাববো? যোগ্যদের একটাই পদ, স্কুলের চেয়ার। আমাদেরকে সেই স্কুলের চেয়ারে ফিরে দিন। আপনি যোগ্য লিস্টে আজ আমাদের এই অবস্থা। সে কি করবে অযোগ্যদের নিয়ে সে বুঝবে, যোগ্যদের নিয়ে উনি কি করবেন সেটা উনি বুঝবেন। আমাদের যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে ফিরে দিক, তার জন্য ওনাকে লিস্টই জমা দিতে হবে, লিস্ট প্রকাশ করতে হবে। ওএমআরগুলো আমাদের পাবলিশ করুক। আমি 11-12-এর বায়োলজি শিক্ষিকা, আমাদের 11-12-এর ওএমআর কিন্তু পাবলিশ হয়নি, যার জন্য আমি আজও কিন্তু ওএমআরের ছাড়া আমি ওএমআরের প্রমাণটা দিতে পাচ্ছি না। এইটাই আমাদের দাবি যে ওএমআর সবার প্রকাশ হোক হলে 11-12-এ। আর দ্বিতীয় নির্দেশে বলা হচ্ছে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে, বেতনের টাকা ফেরত দিতে হবে। কিন্তু যে দাদা দিদিদের টাকা দিয়ে তারা শিক্ষক হয়েছিলেন, চাকরি পেয়েছিলেন, তাদের থেকে টাকা ফেরত নেওয়া উচিত নয়? একদম উচিত। যখন অযোগ্যদেরকে তারা চাকরি দিয়েছে, তাহলে সবথেকে বেশি যদি ক্রাইম কেউ করে থাকে যারা দিয়েছে, যেসব দাদা দিদিরা দিয়েছে, তাহলে তারা কেন শাস্তি পাবে না? তাদের তো শাস্তি পাওয়া 100 বার উচিত। আর যারা অবশ্যই টাকা দিয়ে চাকরি নিয়েছে, হয়তো জানি না তাদের কি পরিস্থিতিতে তারা এগুলো করেছে, আইডিয়া নেই, তাই তাদের ব্যাপারে খুব বেশি বলতে চাই না। তাদের ব্যাপার যারা করেছে অন্যায় তারা বুঝুক, এবং যাদের সাথে অন্যায় হয়েছে তারা যাদের টাকা দিয়েছে তারা তাদের সাথে বুঝে নিক। কিন্তু আমরা যারা অন্যায় করিনি, আমরা সৎ পথে আজ 25-30 বছর মানে নিজেরা পড়াশোনা করে লড়াই করে তবে গিয়ে চাকরি অর্জন করেছি। কেউ কোনো আমাদের মাই বাপ আমাদেরকে চাকরি দেয়নি, আমরা অর্জন করেছি চাকরি। তখন সেই চাকরি আমাদের দিতেই হবে। আমাদের অধিকার কেন নিচ্ছে চিনি? আমাদের মুখে আপনাকে জিজ্ঞেস করবো, শুধু শিক্ষকরা টাকা ফেরত দেবেন? যে দাদারা টাকা নিয়েছেন তারা টাকা ফেরত দেবেন? অবশ্যই সেটা তারা বুঝবে, আমাদের বোঝার এর মধ্যে কথাই নয়। আমরা জানি আমরা যোগ্য, ব্যাস একটাই কথা। এখন অযোগ্যরা টাকা ফেরত দেবে না সেটা তাদের ব্যাপার। আমরা এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের ওসব সবার কোনো অবকাশ নেই। আমরা মেধার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি, মেধার ভিত্তিতে সেই চাকরিটা যেন বজায় থাকে সেটা দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রীর। কোনো A to Z কোনো প্ল্যান নয়, একটাই প্ল্যান, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিটা থাকুক, সার্ভিস কন্টিনিউশন যেমন চলছে চলুক। তার জন্য কি করতে হয় সেটা মুখ্যমন্ত্রী করুক। দরকার হলে বিভিন্ন, দেখুন প্রবলেম সবাই বলতে পারে, প্রবলেমের থেকে উঠতে ওটাকে সলভটা করতে হবে। এখন দেখতে হবে সলিউশন কি। সবাইকে নিয়ে দরকার হলে বসুন, সলিউশন কি? সবাইকে নিয়ে বসলে নিশ্চয়ই সলিউশন বেরোবে। সলিউশন আবার হতে পারে না, মিরর ইমেজ নেই। আজকালকার মানুষ চাঁদে চলে যাচ্ছে, সেখানে মিরর ইমেজ মানে একটা তুচ্ছ জিনিস, সামান্য একটা ব্যাপার, তো সেটা বার করতে পারে না। এই তো হাস্যার জিনিস, একটা জোকস, একটা আর কিছুই নয়, সদিচ্ছা। সবাইকে নিয়ে বসুক, উনি নিশ্চয়ই সলভ বেরোবে। ওখান দিয়ে বেরোলে সামগ্রিক চিত্রনাট্যটা পরিষ্কার হবে। কে দুধ দিয়ে পেয়েছে, কে জল দিয়ে পেয়েছে, কে মেধার ভিতরে পরিষ্কার ক্লিয়ার হবে। সেই ইচ্ছাটা থাকা দরকার, আর কিছু। সবার শেষে যেটা জানতে চাবো, কি মনে করেন ঘুরিয়ে দাও অবশ্যই সম্ভব।
দেখুন, আমি একজন সাধারণ শিক্ষিকা কি বলবো, প্রাক্তন শিক্ষিকা, মুখ্যমন্ত্রী কল্যাণ, সেখানে দাঁড়িয়ে অবশ্যই সম্ভব। কেন বলছি সেটা আমার জ্ঞানের থেকে আমি বলছি, সেটা বলছি অভিজিৎ গাঙ্গুলি একজন বিশেষজ্ঞ আইনজ্ঞ, উনি আইনটা জেনে বুঝে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের রায়ের পরেও উনি যখন বলছেন আমরা ওনার কথা ভরসা করছি এবং ভরসা করে কিসের ভিত্তিতে কারণ কিছু কথা বলবে না, বলবে তথ্যের ভিত্তিতে, সেটা কি যোগ্যদের লিস্ট এবং 23 লক্ষ মোট পরীক্ষার্থী মিরর ইমেজ তারপরে যেটা প্রকাশের পর আর প্রশ্নের কোনো অবকাশ থাকে না যে কে যোগ্য আর কে অযোগ্য, সেই যোগ্য অযোগ্য লিস্টটা সম্ভব চাকরি ফেরত পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব আমরা নেই কি, আমরা নিজের ইচ্ছায় চাকরি পেয়েছি, নিজের যোগ্যতা মেধায় চাকরি পেয়েছি। সম্ভব নয় মানে বলিকার হচ্ছে শুধুমাত্র সিস্টেমের জন্য। আবার যে পুনরায় পরীক্ষা নিতে হবে, তাতে যে এরকম হবে না আবার 10 বছর পর আবার আমাদের ঘুরে পরীক্ষা নিতে হবে, তার কোনো মানে আছে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। নিজস্ব যোগ্যতার পরীক্ষা দিয়ে আসছে 3 র্যাঙ্ক করে সংস্কৃতি, আমি বাঁকুড়া টাউন স্কুলের শিক্ষক পদে করছি। তারপরে আশাবাদী এখনো চাকরি পাওয়া সম্ভব? এই প্রশ্নটা যে আপনাকে করতে হচ্ছে যে চাকরি ফিরে পাওয়া সম্ভব, এটাই সবচেয়ে লজ্জার প্রশ্ন। একটা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, আজ আমাদের হাজার হাজার বেসরকারি চাকরিজীবীরা আমাদের দিকে আঙুল তুলছে। কিন্তু আমি জানি আমার মধ্যে সেই বিশ্বাসটা ছিল বলে আমি এই পরীক্ষাটায় বসেছিলাম, যে দেখি না এতদিন তো পড়াশোনা করলাম, হ্যাঁ একবারে ক্র্যাক করেছি, একবারে ফ্রেশ ব্যাক। আমি প্রথম পরীক্ষা এসএসসি পেয়েছি, ফার্স্ট কাউন্সিলিংয়ে আমি চাকরিটা পেয়েছিলাম সম্পূর্ণ নিজের যোগ্যতায়, 1 পয়সা বাবার খরচা করিনি আমি এর জন্য। এবং আজকে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে চাকরিটা ফিরে পাওয়া সম্ভব, তাদের জন্য তাদেরকে জিজ্ঞেস করুন যে এই চাকরিটা কেন নিয়েছেন আর ফেরত দেওয়া সম্ভব কিনা, তাদেরকে গিয়ে প্রশ্নটা করুন। সত্যি লজ্জার, কারণ আমরা মনে করি সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন না, চাকরি হারানো আরও কঠিন, এটাই প্রচলিত প্রবাদ। তাও আজকে দিনে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করতে হচ্ছে চাকরি ফিরে পাওয়া সম্ভব, এখন আশা রাখছেন মনে? দেখুন, আমাদের আশা রাখা ছাড়া আমাদের কাছে আর অন্য কোনো অপশান নেই, তাই জন্যে আমরা আশা অবশ্যই রাখছি যে স্যাগ্রিগেশন হবে এবং আমরা চাকরি ফিরে পাবো। এবং স্যাগ্রিগেশন না হওয়া অবধি আমরা কোনোভাবেই শান্ত হচ্ছি না, কারণ এই পরিস্থিতিতে আমরা এবং আমাদের পুরো যারা শিক্ষক সমাজের যে রেপুটেশন তৈরি করা হলো, সেই রেপুটেশন নষ্ট হলো, পুরো ছাত্র সমাজের কাছে একটা বাজে বার্তা গেল। আগামী দিনে কোনো শিক্ষকরা গলা তুলে বড় গলায় তাদের চিটিং করতে বারণও করতে পারবে না, তাদেরকে শাসনও করতে পারবে না। সেই জন্য আমাদের অবশ্যই দাবি এটা যেন এখানে স্যাগ্রিগেশন হয়। বেশ, অর্থাৎ তারা এখনো মনে আশা রাখছেন যে তাদের চাকরি পাওয়া সম্ভব এবং তাদের হকের চাকরি, অধিকারের চাকরি, যেটা তারা ঘুষ না দিয়ে নিজের হকে নিজের মেধা ব্যবহার করে তারা চাকরি পেয়েছেন, সেই হকের চাকরি, সেই অধিকারের চাকরি ফেরত চাইছেন আজকের চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। এভাবেই আমরা প্রত্যেক পাড়ায় পৌঁছে এবং পাড়ায় পাড়ায় জনতার রায় সংগ্রহ করবো আজ তাক বাংলায় নজর থাকবো আপনাদের।